কলকাতা, দ্য সিটি অফ জয়। কলকাতা ভারতের বুকে এক টুকরো বাংলা, এপারের বাংলা আর ওপারের বাংলার এক মিলন কেন্দ্র। বৈচিত্র্যময় একটি শহর। কলকাতাবাসী কলকাতাকে শহরের রানী বলে থাকেন। একসময় বর্তমান ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই তিনের রাজধানী ছিল এই কলকাতা। তাই এর গুরুত্ব সহজেই অনুমান করা যেতে পারে। এই শহর যদি ভ্রমণ না করা হয়, বাঙালি হিসাবে আপনার জীবন কিছুটা না অনেকটাই অপূর্ণ থেকে যাবে। 300 বছরেরও বেশি পুরনো এই শহর। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বাসে করে ঢাকা থেকে কলকাতা যাবেন। ভিডিওটি না দেখে থাকলে আই বাটনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আজকে আমরা কলকাতা শহরের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব, যার মধ্যে রয়েছে ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ যা গির্জা হিসাবে পরিচিত, হাওড়া ব্রিজ, আলিপুর চিড়িয়াখানা ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। মাত্রই আমি আমার হোটেল থেকে বের হলাম। আজকে আমি প্রথম যাব কলকাতার 103 বছরের পুরনো রানী ভিক্টোরিয়াকে উৎসর্গকৃত ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। আর আজকে আমি কলকাতার লোকাল বাসে করে কলকাতা শহর ঘুরে দেখার চেষ্টা করব। আমি এখন যাচ্ছি ধর্মতলার দিকে, সেখান থেকে বাসে করে যাব হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। বাস ভাড়া হচ্ছে 10 রুপি। বাস আমাকে ইন্দিরা উদ্যানে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে একটু সামনের দিকে হেঁটে গেলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমি অলরেডি ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করে গেছি। আর এখানে প্রবেশ করার জন্য ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 50 রুপি, আর সার্কভুক্ত দেশের নাগরিক যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল তাদের জন্য টিকিট ফি রাখা হয়েছে 100 রুপি করে। আর অন্যান্য দেশের নাগরিকদের জন্য টিকিট ফি রাখা হয়েছে 200 রুপি করে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ যে নামেই ডাকা হয় না কেন, এটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়া নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমান একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর হিসাবে পরিচিত। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কেন্দ্র। স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল 1906 সালে, আর সেটি উদ্বোধন করা হয় 1921 সালে। বর্তমানে স্মৃতিসৌধের বয়স 103 বছর। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বিশাল বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। মেমোরিয়ালের দুই পাশে আপনারা কয়েকটি পুকুর দেখতে পাবেন। এর পাশে বসার জন্য বেঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন, ছবি তুলতে পারবেন ও মেমোরিয়ালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই মাত্র আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে আসলাম। এখন আমরা যাব হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। মেমোরিয়ালের ঠিক পূর্ব পাশেই আপনার সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের অবস্থান। মেমোরিয়াল থেকে 2 মিনিট হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। এটি মূলত খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় কেন্দ্র। এটি কারুকার্যের জন্য বিখ্যাত। এটি বর্তমানে কলকাতার সবচেয়ে পুরাতন চার্চ। এটিতে প্রবেশ করার জন্য আপনাকে 10 রুপি দিতে হবে। কারুকার্য দেখার জন্য প্রতিদিন পর্যটকরা এখানে ভিড় করে থাকেন। এর দৈর্ঘ্য হচ্ছে 247 ফুট ও প্রস্থ হচ্ছে 81 ফুট, আর গির্জা শিখরের উচ্চতা হচ্ছে 201 ফুট। এটি নির্মাণ করা হয়েছিল বিশেষ ইট, ইস্পাতের ট্রাস ও চুনের সূক্ষ্ম প্লাস্টার দিয়ে। চার্চের ভিতরে প্রবেশ করে আপনারা এর পেছনে চলে যাবেন। বিশাল বড় একটা মাঠ রয়েছে সেখানে, যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর যদি বিকেলে আসেন তাহলে সুন্দর একটি বিকেল উপভোগ করতে পারবেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক পূর্ব পাশে কিন্তু এই ক্যাথিড্রাল চার্চের অবস্থান। আমরা এখন চার্চ থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের নেক্সট টুরিস্ট প্লেস হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে বের হয়ে রাস্তা পার হলে আপনারা আলিপুর চিড়িয়াখানা যাওয়ার বাস পেয়ে যাবেন। চার্চের সামনে থেকে চিড়িয়াখানা যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আর বাস ভাড়া পড়বে 10 রুপি। আমি কিন্তু আলিপুর চিড়িয়াখানায় চলে আসছি। চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে আপনাকে 50 রুপি দিয়ে টিকিট নিতে হবে। এটি কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র। প্রতিদিন এখানে প্রচুর মানুষ ভিড় করে থাকেন। 1876 সালে 45 একর জমির উপর এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত করা হয়। এই চিড়িয়াখানাটি মূলত একটি আলজাবা দৈত্যাকার কচ্ছপের আবাসস্থল হিসাবে খ্যাতি অর্জন করেছিল। মৃত্যুকালে ওই কচ্ছপটির বয়স হয়েছিল 250 বছরেরও বেশি। এখানে আপনারা অন্যান্য চিড়িয়াখানার মতোই বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাবেন। এখন সময় দুপুর 1টা। দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। এখন আমি হোটেলে ফিরে যাব, তারপর খেয়ে রেস্ট নিব। বিকেলে আবার ঘুরতে বের হবো। আলিপুর চিড়িয়াখানা থেকে আমি বাসে করে ধর্মতলায় এসে নেমেছি। চিড়িয়াখানা থেকে ধর্মতলায় বাস ভাড়া পড়েছে 10 রুপি। চিড়িয়াখানার ঠিক সামনে থেকে আপনারা ধর্মতলার বাস পেয়ে যাবেন। দুপুরে রেস্ট নিয়ে এখন আমি আবার বের হচ্ছি কলকাতার জনপ্রিয় স্থান, টুরিস্টদের ঐতিহাসিক স্থান হাওড়া ব্রিজ দেখার জন্য। ধর্মতলা থেকে হাওড়া ব্রিজ বাস ভাড়া হচ্ছে 10 রুপি। চলে আসছি কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজে। এর অরিজিনাল নাম হচ্ছে রবীন্দ্রনাথ সেতু। ভারত সরকার কর্তৃক এই রবীন্দ্রনাথ সেতু নামকরণ করা হয়। আপনারা চাইলে এই ব্রিজ হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারেন। এই সেতু কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 750 মিটার।
প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে 1.5 লক্ষ পথযাত্রী ও 1 লক্ষ গাড়ি চলাচল করে থাকে। 1937 সালে এই ব্রিজ তৈরির কাজ শুরু হয় আর শেষ হয় 1942 সালের আগস্ট মাসে। আর 1943 সালের 3রা ফেব্রুয়ারি তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ব্রিজের এক পাশে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন, যেটা কিনা ইন্ডিয়ার বিজি রেলওয়ে স্টেশনের মধ্যে অন্যতম। আজ থেকে প্রায় 164 বছর আগে রামমোহন মল্লিক নামের একজন প্রতিষ্ঠা করেন মল্লিক ঘাটের ফুলের বাজার। গঙ্গা নদীর তীরে হাওড়া ব্রিজের পাশে এশিয়ার বৃহত্তম এই মার্কেট গড়ে ওঠে, যেখানে রয়েছে অসংখ্য ফুলের দোকান। এখানে আপনারা সব ধরনের ফুল পেয়ে যাবেন। ফুলের বাজার দেখে এখন আমি যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে। হাওড়া ব্রিজ থেকে 10 থেকে 15 মিনিট হাঁটলে আপনারা ঠাকুর পরিবারের প্রাচীন বাড়িটি দেখতে পাবেন। এইমাত্র আমি ঠাকুর বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এটি ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি। বর্তমানে এই বাড়িটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ হিসেবে ব্যবহার করা হয়। এ বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। এ বাড়িতে নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্বকবি তার শৈশবকাল কাটিয়েছেন এবং 7 আগস্ট 1941 সালে মৃত্যুবরণ করেন। এখন আমি যাচ্ছি কলকাতার অন্যতম স্থান প্রিন্সেপ ঘাটে, যে ঘাটটি ব্রিটিশরা তাদের চলাচলের সুবিধার জন্য বানিয়েছিল। এই ঘাটে প্রবেশ করার জন্য আপনাদেরকে কোনো এন্ট্রি ফি দিতে হবে না। আমি এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। এটি ব্রিটিশ আমলে তৈরি একটি ঘাট। ঘাটটি নির্মিত হয়েছিল 1841 সালে। প্রথম দিকে প্রিন্সেপ ঘাট ব্রিটিশদের জাহাজের যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করা হতো। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলোর একটি। প্রতিদিন এখানে অসংখ্য মানুষ বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে, সেখান থেকে চাইলে সামান্য কিছু খেয়ে নিতে পারেন। আবার চাইলে গঙ্গা নদীতে নৌকা করে ঘুরে বেড়াতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 400 রুপি খরচ করতে হবে। বিদ্যাসাগর সেতুর পাশে প্রিন্সেপ ঘাট অবস্থিত। প্রিন্সেপ ঘাটের সূর্যাস্ত দেখে এখন আমি চলে যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। প্রিন্সেপ ঘাট থেকে নিউ মার্কেট যেতে হলুদ ট্যাক্সির ভাড়া পড়েছে 150 রুপি। নিউ মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমি চলে যাই আমার হোটেল রুমে, কারণ আগামীকাল আমি যাব ফিল্ম সিটি হিসেবে পরিচিত মুম্বাইয়ে। দেখা হচ্ছে মুম্বাইয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।